হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। গতকালকে অ্যাথলেটিকো মাদ্রিদের এগেইনস্টে বার্সার নির্দিষ্ট কয়েকটা প্লেয়ারের খুবই ভালো কিংবা হাই ইন্টেন্সিটি নিয়ে পারফর্ম করাটা দরকার ছিল। তো নির্দিষ্ট কয়েকটা প্লেয়ারের মধ্যে আমরা গতকালকে ক্যান্সেলো এবং রাশফোর্ডের কথা বলতে পারবো, যেই দুইজনের এফোর্ট ছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত। রাশফোর্ড যতক্ষণ মাঠের মধ্যে ছিল একদম তার অ্যাটেনশন, তার হার্ড ওয়ার্কিং সব কিছুই মাঠের মধ্যে দেওয়ার চেষ্টা করছে। ক্যান্সেলো তো একদম 90 মিনিটস ছিল। ক্যান্সেলো এর কনসিস্টেন্সিটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতেছি। তো দুইটাকে বিবেচনা করে তাদের রিসেন্ট যে পারফর্ম আছে সেইটা বিবেচনায় এখন আমাদের সামনে এই দুইজনকে কেন্দ্র করে যেই বিষয়টা কিংবা যেই পয়েন্টটা খুব বেশি বড়োভাবে আছে সেটা হলো এই দুইজনকে রাখা হবে কি হবে না, ক্লাবে এই দুইজন থাকবে কি থাকবে না, পরের সিজনে আমরা পাচ্ছি কি পাচ্ছি না। তো রাশফোর্ডকে নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রসঙ্গটা এমনিতেই চলে আসে। তো তার সাথে ওইখান থেকেই তাকে লুনে আনা হয়। তো আমাদেরকে নেগোসিয়েশনে যাইতে হলে, বার্সা যদি নেগোসিয়েশনে যায় তাহলে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে কথা বলতে হবে। রাশফোর্ডের পয়েন্টটা ক্লিয়ার কিংবা তার পজিশনটা ক্লিয়ার, সে বার্সাতে স্টে করতে চায়। এখন বার্সা তাকে স্টে করাতে চায় কি না সেটা হচ্ছে গিয়ে আমাদের দেখার বিষয়। তো বার্সা যদি রাশফোর্ডকে চায় তাহলে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে কথা পাকাপুক্ত করতে হবে, কথার মিল আসতে হবে, নেগোসিয়েশনটা একটা পয়েন্টে আসতে হবে, একটা সাইডে আসতে হবে। তারা 30 মিলিয়ন চাইতেছে, 30 মিলিয়নের আশেপাশে তারা মানে মানবে না, কম বেশি কোনোটাই না, একদম 30 মিলিয়নই তারা এক্সপেক্ট করতেছে। আদারওয়াইজ ম্যানচেস্টার ইউনাইটেড চায় যে রাশফোর্ড যাতে ওইখানে আবার ব্যাক করে। তো আমরা গত কয়েকদিন আগে একটা নিউজ, আচ্ছা ওইটা বলতেছি, তার আগে যদি ক্যান্সেলের বিষয়টা বলি। ক্যান্সেলোকে সৌদি থেকে নিয়ে আসা হয়। তো ক্যান্সেলো আগে বার্সাতে ছিল, পরিবেশ পরিস্থিতি, এই জায়গার অ্যাটমসফিয়ার কেমন হয়, লকার রুমের অবস্থা কীরকম সেটা সম্পর্কে তার ধারণা আছে। তো তার যেহেতু ধারণা আছে, সে যেহেতু অপরিচিত নয়, সেক্ষেত্রে খুব সহজে যে মানিয়ে নিতে পারে নাই সেটা আমরা দেখতেছি না, বরং অ্যাডাপ্টেবিলিটিটা খুব ভালোভাবে হয়েছে। তো ক্যান্সেলো এর প্রসঙ্গটা মানে অ্যাডাপ্টেবিলিটি বিবেচনায় রাশফোর্ড থেকে ভিন্ন। তবে আমি মানে কোনোভাবে কম্প্যারিজনে যাব না, মানে কোনো দিক বিবেচনায় ক্যান্সেলো আগে বার্সাতে ছিল, এই জন্য সে এখানকার পরিবেশ এসেই বুঝে ফেলছে। এবং আমরা দেখতেছি শুরু থেকেই যখনই আসছে তখন থেকে এখন পর্যন্ত তার যে ধারাবাহিকতা পারফর্মের দিক থেকে, মানসিকতার দিক থেকে, সেইটা খুবই ভালোভাবে ব্লক করতেছে, মানে বের হয়ে আসতেছে অথবা আমরা দেখতে পারতেছি। তো এইটা মানে এইগুলো বিবেচনা করতে হবে। ক্যান্সেলোকে রাখতে হলে, বার্সা যদি ক্যান্সেলোকে স্টে করাতে চায় তাহলে কয়েকটা বিষয় এখানে মুখ্য ভূমিকা পালন করবে। তার মধ্যে আমার কাছে মনে হয় যে একটা হলো মেন্টালিটি, মানসিকতাটা। ক্যান্সেলো এর মানসিকতাটা বার্সা ওরিয়েন্টেড এবং টিমের ভেতরে থেকে টিমকে প্রাধান্য দিয়ে পারফর্ম বের করে আনতে চায়। এই যে একটা মানসিকতাটা, এটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে আছে। আগে সে যেহেতু বার্সাতে ছিল, পরবর্তীতে সে যায়, এখান থেকে চলে যায়, এখন আবার আসছে, তাকে খুবই কুইকলি নিয়ে আসা হয়। এবং আমরা জানি বালদে কুন্দে দুইটা ইনজুর্ড হয়ে একই স্টাইলে ইনজুর্ড হয়ে মাঠ ছাড়ে, এখন অবধি তারা ব্যাক করতে পারে না, যদিও ট্রেনিং গ্রাউন্ডে তাদেরকে আমরা লক্ষ্য করতেছি। তো খুব দ্রুতই হয়তো কুন্দে এরা মাঠে কুন্দে ফিরে আসছে, বালদে এখনও আসে নাই, মানে ম্যাচের মধ্যে আসে নাই। গতকালকে আমরা কুন্দেকে দেখছি ম্যাচে, তারা ট্রেনিংয়ে ছিল, এখন আস্তে আস্তে ব্যাক হওয়ার একটা উপায় তৈরি হয়েছে। হয়তো আমরা স্টার্টিংয়ে সামনের দিকে লক্ষ্য করব, কুন্দে ফিরে আসছে, গতকালকে ম্যাচে ছিল। তো ক্যান্সেলোকে নিয়ে আসার যেই মানে ডিসিশন, এইটা কিন্তু খুবই একটা স্মার্ট ডিসিশন ছিল। এটা আগেও বলছি, এখনও বলতেছি। স্মার্ট এই কারণে, কুন্দে বালদে যখন ইনজুর্ড হয়ে মাঠ ছাড়ে বা এরা মাঠের বাইরে যায়, তখন আমাদের সব থেকে বেশি মানে ওই অপূর্ণ জায়গাকে পূর্ণ করতে মুখ্য ভূমিকা পালন করছে ক্যান্সেলো। এবং ক্যান্সেলোকে যে সাইন করানো কতটুকু স্মার্ট একটা ডিসিশন ছিল সেইটা আমরা ওই সময়ই আন্দাজ করতে পারছি। বার্সা যারা মানে ডিসিশন মেক করছে যে ক্যান্সেলোকে লাগবে, তাদের তাদের প্রেডিকশনটা খুবই ভালো ছিল। তারা যেইভাবে প্রেডিক্টেবিলিটিটা দেখাইছে, দূরদর্শিতা, যে আমার এই প্লেয়ারগুলো ইনজুর্ড হইতে পারে, তখন আমার এই জায়গাতে প্লেয়ার লাগবে, এই জন্য ক্যান্সেলোকে মূলত হুটহাট খুবই দ্রুত নিয়ে আসা হয়। এবং তার এজেন্টের সাথে যেহেতু আগেই সম্পর্ক ছিল, সেহেতু নেগোসিয়েশনে খুব ঝামেলা হয় নাই।
তো ক্যান্সেলো এর বিষয়টা আমার কাছে মনে হচ্ছে রাশফোর্ড থেকে ভিন্ন। তার কারণ হলো রাশফোর্ডকে পাইতে হলে যার সাথে নেগোসিয়েশন করা লাগতেছে এরা একদম স্ট্রেট, এরা কোনোভাবেই বার্সাকে বিজনেসের পারপাস ছাড়া অন্য কোনোভাবে দেখবে না। কিন্তু ক্যান্সেলো এর প্রসঙ্গটা যখন সামনে আসে, ওরে রাখা হবে কি হবে না, তখন সেটা যে খুব বেশি পরিমাণ ডিফিকাল্ট একটা সিচুয়েশন ক্রিয়েট করে সেটা আমার কাছে মনে হয় না। কিন্তু রাশফোর্ডের পজিশনটা, রাশফোর্ডের যেই পরিবেশ আছে সব কিছু মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সা, নেগোসিয়েশন সব মিলেমিশে যেই পরিবেশ সৃষ্টি হয়েছে এটা একদম ক্রিটিক্যাল। তো বার্সা 30 মিলিয়ন পে করবে না এইটা আমরা গত কয়েকদিন আগে শুনছি। এর আগে আমরা জানছিলাম যে 3 বছরের 10 মিলিয়ন করে 30 মিলিয়ন পেমেন্টটা পে করবে। কিন্তু এটা পরবর্তীতে আমরা দেখতেছি যে বার্সা আবারও রাশফোর্ডকে লোনে প্রত্যাশা করবে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে। তো এই ধরনের অফারে যাইতে পারে বার্সা, এটা আমরা মানে কয়েকদিন আগে শুনছিলাম। তো এই মুহূর্তে এসে যেটা মনে হচ্ছে, আমরা গতকালকে কিন্তু মাঠের মধ্যে রাফিনহা এর অভাব খুবই পরিষ্কারভাবে যে বুঝছি সেটা আমরা মনে করতেছি না, আমি মনে করতেছি না। গতকালকে রাফিনহা মাঠের মধ্যে ছিল না, এই জন্য যে অভাব টের পাওয়া গেছে, অপূর্ণতা টের পাওয়া গেছে, আমার কাছে ওইভাবে মনে হয়নি। তো এই অপূর্ণতাটা মনে না হওয়ার পেছনে যেই কারণ, এই কারণের মধ্যে রাশফোর্ডটা আছে। মানে সে অপূর্ণ জায়গাকে পূর্ণ করে দিতে কাজ করছে। এই জন্যই আমাদের কাছে মনে হচ্ছে না যে একটা বড় একটা অপূর্ণতা মানে ছিল। মানে রাফিনহা তো রাফিনহাই, তাকে মানে আমি কোনোভাবেই কম্পেয়ার করতেছি না, দুইটা প্লেয়ারকে পার্থক্য করতেছি না, মিলাইতেছি না, লেভেলিং করতেছি না, তাদেরকে তাদের পজিশনে রেখেই বলতেছি। রাফিনহা মাঠের মধ্যে যখন থাকে তখন পরিবেশ কেমন থাকে সেটা আমরা জানি। আমি শুধু বলতেছি গতকালকে কিন্তু খুবই আমাদের একটা ইম্পর্ট্যান্ট গেম ছিল, অনেক ফাইনেস্ট একটা গেম ছিল। এবং যেইভাবে বার্সা খেলছে গতকালকে, ফিজিক্যালি ব্যাটল হয়েছে, হার্ড ওয়ার্কিং ছিল, অপোনেন্টকে ফেস করতে যে অনেক বাজেভাবে ট্যাকলের শিকার হওয়া লাগছে। রাফিনহা যদি থাকতো তাহলে আমরা দেখতাম যে হয়তো কোনো না কোনোভাবে সেও ওইটার শিকার হইতো। তো রাশফোর্ড থাকার কারণে ওইগুলাও সে সহ্য করতে পারছে। মানে মোট কথা গতকালকের যে পরিবেশ ছিল সেটার সাথে সে মানিয়ে নিতে পারছে। তো এখন আমার মতামত হচ্ছে বার্সা যেভাবে চিন্তা করতেছে রাশফোর্ডকে কেন্দ্র করে, সেটার পক্ষে আমি আছি। তো সেটা কি মানে এটাই আমার মত। তো আমার মতটা আমি ক্লিয়ার করতেছি। আমার অপিনিয়নটা হলো বার্সা রাশফোর্ডকে আরেক সিজনের জন্য মানে লোনে চাইতেছে। তো এটার পক্ষে আমি আছি। এখন যদি বার্সা এটা থেকে সরে আসে তাহলে দেখতে হবে যে আসলে কিভাবে সরতেছে, 30 মিলিয়ন কি পে করবে, এটাতে রাজি হবে নাকি অন্য কোনোভাবে যাচ্ছে, মানে প্লেয়ার সোয়াপিং গেট ডিলটা আসবে কি না। কারণ আমরা জানি আনসু ফাতির কথাও আমাদেরকে চিন্তা করতে হবে। এই মাসে মানে এই বছরের জুন মাসের 30 তারিখে আনসু ফাতির ডিলটা শেষ হয়ে যাবে মুনাকোর সাথে। তো আনসু ফাতি কি বার্সাতে ব্যাক করতেছে? তো ফাতি যদি ব্যাক করে তাহলে রাশফোর্ডকে রাখা হবে কি হবে না, ওইটার সাথেও তো একটু সামঞ্জস্যতা চলে আসে। তো বার্সা কি চিন্তা করতেছে রাশফোর্ডকে কেন্দ্র করে, সেইটার সাথেই আমি আছি এবং এইটাই আমার মতামত বা এইটাই আমার অপিনিয়ন। কিন্তু ক্যান্সেলোকে রাখতে হবে, ক্যান্সেলোকে বাই এনিহাও রাখতে হবে যে কোনোভাবে। তার এজেন্ট যেই ক্লাব থেকে আসছে সব কিছুকে ম্যানেজ করে যেভাবেই হোক ওরে কীভাবে রাখা যায় সেই চিন্তা করতে হবে। কেননা ক্যান্সেলোকে দেখে যেটা মনে হচ্ছে যে লম্বা সময় সার্ভিস দিতে পারবে। অন্ততপক্ষে আমরা যদি চিন্তা করি যে আগামী 2 সিজন ক্যান্সেলো এর এনার্জি থাকবে, মানে যতটুকু পরিমাণ তাকে বোঝা যাইতেছে যখন থেকে আসার পর থেকে গতকালকে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে সাধারণ কোনো গেম ছিল না। ওই গেমটা যদি একদম আমরা শুরু থেকে একদম 1 মিনিট থেকে 6 মিনিট অ্যাড করা হয়েছিল, তো একদম শেষ পর্যন্ত যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যায় যে ম্যাচের মধ্যে কি ঘটছে কি না, প্লেয়ারগুলা ওই পরিবেশের সাথে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে কিভাবে ফাইটিং করছে এবং প্লেয়ারগুলা যে এত বেশি পরিমাণ স্ট্রাগল করছে, ওই প্লেয়ারগুলোর মধ্যে অন্যতম ছিল হুয়াও ক্যান্সেলো এবং রাশফোর্ড অবশ্যই। তো ক্যান্সেলো গতকালকে অনেক বেশি পরিমাণ স্ট্রাগল করছে, মাঠের মধ্যে কনসিস্টেন্ট ছিল। যেইভাবে আমরা তার কাটব্যাকগুলো কত অসাধারণভাবে হচ্ছে, ট্র্যাক ব্যাকিংটাও ভালো, ওভারল্যাপিংটাও হইতেছে। তো সে তার পজিশনে ভালোভাবেই মানানসই, ব্যালেন্সিংটা ভালো হচ্ছে, মানে সে সামনে যাচ্ছে, ট্র্যাক ব্যাক করতেছে। তো এগুলা মানে দেখতেই অন্যরকম ভালো লাগতেছে। আমরা যদি বালদের কথা বলি, মানে খানিকটা যদি বলি,
বালদের কিন্তু ব্যালেন্সিংটা হয় না, পেছনের সাইডটা সামনের সাইডটা দুইটাকে গুলিয়ে ফেলে। ও অস্পষ্ট, মানে অপরিষ্কার, মানে বর্তমান অনুযায়ী বা মানে তার ইনজুরির আগে সে যেরকম মাঠের মধ্যে ছিল সেইটা বিবেচনা, সে তার পারফরমেন্সটা কোনোভাবেই পরিচ্ছন্ন না। কিন্তু ক্যান্সেল আসার পরে আমরা কোনোভাবেই মানে 25%-এর বেশি বলতে পারবো না যে তার অস্পষ্ট জায়গা আছে। একটা প্লেয়ার তো 100% ভালো হবে না, 75% ক্লিয়ার জায়গা আমরা দেখতে পারতেছি। তার যে রেজিলিয়ান্স, ক্লারিটি পরিষ্কারভাবেই মাঠের মধ্যে দেখা যায়, এবং এইগুলা বিবেচনায় আমি বলতেছি যে ক্যান্সেলোকে কিভাবে রাখা যায় সেই চিন্তা করতে হবে। অপরদিকে রাশফোর্ডের চিন্তাটা বার্সা কিভাবে করতেছে ওইটাই আমার অপিনিয়ন। এখন বার্সা কয়েকদিন আগে, আমি তো বললাম যদি খানিকটা রিপিট করি, কয়েকদিন আগে বার্সা 30 মিলিয়ন পে করবে এই ধরনের একটা রেওয়াজ আমরা শুনছিলাম। পরবর্তীতে বার্সা আবারও তাকে লুনে চাইবে এই ধরনের মতে গেছে। তো তার মানে রাশফোর্ডকে নিয়ে বার্সা কিন্তু এখন অব্দি ডিসিশন মেক করে নাই, তাকে রাখবে নাকি ছাড়বে, সেল অর কিপ কোনটা করবে এইটা কিন্তু বার্সা এখনও ডিসিশন মেক করতে পারতেছে না। একটা মানে দ্বিধার মধ্যে আছে, এইটা পরিষ্কার মোটামুটি। কিন্তু ক্যান্সেলোকে নিয়ে দ্বিধা করার কোনো সুযোগ নাই, ক্যান্সেলোকে রাখতেই হবে। আমি একটা জিনিস, আমি যদি একটু প্রেডিক্ট করি, প্রেডিক্টটা এরকম হবে আগামী 2 সিজন ক্যান্সেলোকে ভালোভাবে পাওয়া যাবে, সার্ভিস দিতে পারবে, এমনটা কিন্তু আমি মনে করতেছি। এখন যদি দেখা যায় যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে বা সে পারতেছে না বা অন্য কোনো কিছু, তাহলে ভিন্ন ডিসিশনে যাওয়া যাইতে পারে, সেটা পরের বিষয় হবে। কিন্তু এখন অবধি সিজনের গুরুত্বপূর্ণ সময় বাকি, আমাদের কনসিস্টেন্সি হোল্ড করা দরকার, মনোযোগ ধরে রাখা দরকার। টিমের এই মুহূর্তে যে রিদম আছে এই রিদমটা মেনটেন করতে ক্যান্সেলো এর উপস্থিতি বা এক্সিস্টেন্সি সঠিকভাবে, এটা কিন্তু কোনো বিকল্প নাই। তবে এই সিজনে সে থাকতে, সেটা আমরা জানি। তার মনের মধ্যেও একটা সাহস আসবে যদি তারে আগামী 2 সিজনের জন্য কন্ট্রাক্ট রিনিউ করা হয়, তার সাথে তাকে যদি কিপ করা হয়, স্টে করানো হয়, তাহলে ক্যান্সেলো এর মধ্যেও আলাদা রকমের একটা এনার্জি আসবে, একটা মনোভাব কাজ করবে যে না আমি এখানে থাকতেছি। আর সে বার্সাকে হৃদয়ে ধারণ করে, এই মানে সে আসার আগেও যদি আমরা তার ইন্টারভিউ খেয়াল করি, সে কিন্তু একদম অকপটে বলতেছে, মানে সৌদিতে দাঁড়িয়েই ওইখানে তার রিপোর্টার ছিল, প্রশ্ন করতেছিল, ওদের সামনেই অকপটেই বলতেছে যে আই লাভ বার্সা, আই লাভ বার্সা। তো এটা সে এমনিতেই বলতেছিল, আমরা লক্ষ্য করছি। সে তো বার্সাতে আগেও ছিল, বার্সার সাথে তার কানেকশন আছে, সে বার্সাকে খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করে, টিমকে বুঝে। সব থেকে মানে প্লেয়ারকে অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্সি দেওয়া হয় যখনই দেখা যায় যে প্লেয়ারটা টিম ওরিয়েন্টেড, গেম ওরিয়েন্টেড বা টিম রেজাল্টটাই তার কাছে মুখ্য হয়ে দাঁড়ায়। তো ক্যান্সেলো তো এই মুহূর্তে আমরা সেটাই দেখতেছি, তার মধ্যে তার মানসিকতা, মেন্টালিটি, তার যে সাইকোলজি আছে সম্পূর্ণরূপে বার্সা কেন্দ্রিক। তো এই জন্য আমি বলবো যে তাকে কেন্দ্র করে যে মানে সে যেইভাবে নিজেকে প্রেজেন্ট করতেছে বা রাখতেছে, ওইগুলা বিবেচনায় তার সাথে আরও 2 সিজনের কন্ট্রাক্ট কীভাবে রিনিউ করা যায় সেই চিন্তা করাটা একটা মানে গুড ডিসিশন হবে, এটাই আমার অপিনিয়ন ক্যান্সেলোকে নিয়ে। আর রাশফোর্ডকে নিয়ে তো বললাম, বার্সা কীভাবে চিন্তা করতেছে ওইটার সাথে আমি আছি। এখন দেখতে হবে বার্সার ডিসিশনে কোনো মানে বার্সা অন্য কোনোভাবে চিন্তা করে কিনা, প্লেয়ার সোয়াপিং অথবা 30 মিলিয়ন পে করে কিনা। আবার আরেকটা ওয়ে আছে যে আরেক সিজনের জন্য লোনে চাইবে, কারণ ম্যানচেস্টার ইউনাইটেড তাকে লোনে দিবে কিনা সেটাও তো একটা বিষয়। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে সেটার জন্য। রাশফোর্ডের বিষয়টা অপরিষ্কার, মানে রাশফোর্ড থাকবে কি থাকবে না এটা মোটামুটি অপরিষ্কার অবস্থায় এখন অবধি আছে। কিন্তু আমরা দেখতেছি যে রাশফোর্ডের পারফরমেন্স মাঠের মধ্যে মোটামুটি ভালো, মানানসই, আমরা অবজ্ঞা করতে পারি না কিংবা অস্বীকার করার কোনো সুযোগ নেই। রাশফোর্ডকে যদি আমরা 65% জায়গা, আমি বলবো যে 60-65% জায়গা মোটামুটি ক্লিয়ার আছে রাশফোর্ডের পারফরমেন্সের হিসাব অনুযায়ী। টিমের সাথেও তার আন্ডারস্ট্যান্ডিং আছে, সে তার টিমমেটদেরকে বুঝতেছে। আমরা দেখতেছি যে কোনো সেট পিস সে মারার জন্য বা নেয়ার জন্য মানে করতেছে না, ফোর্স করতেছে না। তো এইটা সে কয়েকদিন আগে ইন্টারভিউতে বলতেছিল যে সে তার টিমমেটদেরকে খোঁজার চেষ্টা করে, তাদের সাথে কথা বলার চেষ্টা করে, যদি তারা তাকে প্রোভাইড করে তাহলে সে সেট পিসটা নেওয়ার দিকে আগায়। তাছাড়া সেট পিস থেকে সে যে সাকসেস হয়েছে এমনটা আমরাও দেখছি। অতএব সে তার টিমমেটদেরকে সম্মান করতেছে, টিমমেটদের সাথে সম্পর্ক ভালো। এই দিকটা বিবেচনায় আমরা দেখতেছি যে রাশফোর্ডকে রাখাটা অপ্রয়োজনীয় হবে না, বরং এটা মানে দরকারি আছে। তো এখন রাশফোর্ডের বিষয়টা আমার কাছে কেন জানি মনে হয় যে অনেকটাই তাকে রাখা না রাখার বিষয়টা আনসু ফাতির উপরেও নির্ভর করতে পারে। এখন মুনাকো যদি আনসু ফাতিকে ছাড়তে চায় তাহলে তো আনসু ফাতি ওইখানে থাকতে পারবে না, ছাড়তে চাইলে তো একদম ডাইরেক্টলি রিটার্ন করতে হবে বার্সায়, তারপরে তো বার্সা আবার আনসু ফাতিকে নিয়ে চিন্তা করবে। তো ফাতির বিষয়টা অনেকটাই কানেক্টেড বা অনেকটাই রিলেটেড
রাশফোর্ডের বিষয়ের উপরে। তো এখন বার্সা কীভাবে চিন্তা করতেছে, এই জন্যই বলতেছি এখানে অনেক মারপ্যাচ আছে। রাশফোর্ডকে রাখা না রাখা নিয়ে অনেক ধরনের আলোচনা আছে, অনেক বিষয় আজ বিবেচনা করতে হবে বার্সা প্যানেলকে, মানে অফিসিয়ালদেরকে। তো তারা কীভাবে চিন্তা করতেছে ওইটার সাথেই আমি সম্পূর্ণরূপে আসি। এখন এখানে তো মানে নির্দিষ্ট কোনো মত দেওয়া যাচ্ছে না, এমনভাবে পরিবেশটা বা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি যদি বলি অবশ্যই রাশফোর্ডকে রাখতেই হবে, তাহলে এইটা তো আসলে হয় না। অনেক সময় এখন দেখা যায় যে বিভিন্ন ধরনের এখানে বহুমুখিতা চলে আসছে। তাহলে একটা নির্দিষ্ট প্লেয়ারকে নিয়ে যখন বহুমুখিতার জন্ম নেয়, তখন নির্দিষ্ট একটা মুখে যাওয়া কিংবা নির্দিষ্ট একটা সাইডে যাওয়া একটু টাফ হয়ে পড়ে। তো এমনটাই একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে রাশফোর্ডকে কেন্দ্র করে। এই জন্যই বলতেছি আমি বার্সা ম্যানেজমেন্টের সাথে আসি, তারা কী ডিসিশন নেয় সেইটার উপরেই রাশফোর্ডকে ছেড়ে দিলাম, ওইটার সাথে আমি থাকবো। আর ক্যান্সেলোকে অবশ্যই রাখতে হবে। ক্যান্সেলোর বহুমুখিতা আমরা লক্ষ্য করতেছি না, তার যে এজেন্ট আছে বা জায়গা আছে ওইটার সাথে ভালোভাবে কানেকশন মানে নেগোসিয়েশন করতে পারলেই তাকে রাখা যাবে। এবং অবশ্যই চাইতেছি 2 সিজনের নিশ্চয়তা যাতে দেওয়া হয় এবং সে 2 সিজন পারফর্ম করতে পারবে এমন এনার্জি দেখা যাচ্ছে, এমন মানসিকতা দেখা যাচ্ছে। তো এইটা মানে হল্ড করতে পারলে আমরা ব্যাক সাইড থেকে ক্যান্সেলো এর পজিশন থেকে টিমের জন্য ভালো কোনো কিছু পাওয়ার একটা দিকে আগাবো, এমনটা ধরতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।